গল্পের বাক্স বা রোমনানুপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। আজ শোনাব উপন্যাসটির ৯ম খণ্ড। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এ অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল। সকলে বলিত সে এবার একটা কিছু করিবে। সর্বজয়া ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকায় এক ভালো চাকরি দেবে। কাহারা চাকুরি দেয় সে সম্বন্ধে তাহার ধারণা ছিল কুয়াশা আচ্ছন্ন সমুদ্রবক্ষের মতো অস্পষ্ট। কিন্তু মাসের পর মাস, বৎসরের পর বৎসর করিয়া বহুকাল চলিয়া গেল। অর্ধরাত্রির মাথায় কোনো জরির পোশাক পরা ঘোড়সওয়ার সভাপণ্ডিত পদের নিয়োগপত্র লইয়া ছুটিয়া আসিল না, বা আরব্য উপন্যাসের দৈত্য কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশ বাহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসায় দেয়া গেল না। বরং সে ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরও জীর্ণ হইতে চলিল। কড়িকাঠ আরও ঝুলিয়া পড়িতে চাহিল। আগে যাও বা ছিল তাও আর সব থাকিতেছে না। তবু সে একেবারে আশা ছাড়ে নাই। হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা না একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্পমাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিল বলিয়া। কিন্তু হয় কই? জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য, নাইবা থাকিল সবসময় তাহাদের পিছনে সার্থকতা। তাহারা যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাহারা আসুক, জীবনে অক্ষয় হোক তাহাদের আসন। তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লাভ। হরিহর বাড়ি হইতে গিয়াছে প্রায় ২-৩ মাস। টাকা কড়ি খরচপত্র অনেক দিন পাঠায় নাই। দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি। খায় দায়, অসুখ হয়। ২ দিন একটু ভালো থাকে, হঠাৎ একদিন আবার হয়। সর্বজয়া মেয়ের বিবাহের জন্য স্বামীকে প্রায়ই তাগাদা দেয়। স্বামীকে দিয়া ২-৩খানা পত্র নীরেন্দ্রের পিতা রাজেশ্বর বাবু নিক লিখে আছে। সেদিকের আশাও সে এখনও ছাড়ে নাই। হরিহর বলে, তুমি কি খেপলে নাকি? ও সকল বড়লোকের কাণ্ড। রাজেশ্বর কাকা কি আর আমাদের পুজবেন? তবু সর্বজয়া ছাড়ে না, বলে, লেখো না আরেকখানা, লিখেই দেখো না। নিরন্তর পছন্দ করেই গিয়েছেন। ২-১ মাস চলিয়া যায়, বিশেষ কোনো উত্তর আসে না। আবার সে স্বামীকে পত্র লিখিবার তাগাদা দিতে শুরু করে। এবার হরিহর যখন বিদেশ যায় তখন বলিয়া গিয়াছে এবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার একটা কিছু ঠিক করিয়া আসিবেই। পাড়ার একপাশে নিকোনো পুছনো ছোট্ট খড়ের ঘর ২-৩খানা। গোয়ালের হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী বাঁধা, মাচা ভরা বিচালি, গোলা ভরা ধান, মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ার উঠান দিয়া বহিয়া যায়। পাখি ডাকে, নীলকণ্ঠ, বাবুই, শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভাঁড়ে দোয়া এক পাত্র সফেন কালো গায়ের দুধের সঙ্গে গরম মুড়ির ফলার খাইয়া পড়িতে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, সকলেই জানে, সকলেই খাতির করে, আসিয়া পায়ের ধুলা লয়। গরিব বলিয়া কেহ তুচ্ছতাচ্ছিল্য করে না। শুধুই স্বপ্ন দেখে, দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। তাহার মনে হয় এতকাল পরে সত্য সত্য একটা কিছু লাগিয়া যাইবে। মনের মধ্যে কে যেন বলে, কেন এতদিন হয় নাই, কেন এতকাল পরে? সেই ছেলেবেলাকার দিনে জামতলায় সজনে তলায় ঘুরিবার সময় হইতে সেজুতির আলপনা আঁকা মন্ত্রের মতো এ সাজ যে তাহার মনে জড়াইয়া আছে। লক্ষ্মীর আলতা পরা পায়ের দাগ আঁকা আঙ্গিনায় শ্বশুরবাড়ির ঘর সংসার পাতাইবে, এরকম ভাঙা পুরনো কোঠা বাসবন কে চাহিয়াছিল? দুর্গা একটা ছোট্ট মানকচু কোথাও হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্না দিয়া বসিয়া থাকে। তার মা বলে, তোর হলো কি দুর্গা? আজ কি বলে ভাত খাবি? কাল সন্ধ্যেবেলা তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক মা, সে জ্বর বুঝি, একটু তো মোটে শীত করল। তুমি এই মানকুচুটা ভাতি দিয়ে দুটো ভাত। তাহার মা বলে, যা, অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে। আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব। অনেক কাকতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকুচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে। আপন মনে বলে,
আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার। ওবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরে হাই উঠে। সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ। তবু সে মনকে বোঝায়, হাই উঠুক, এমনি তো কত হাই উঠে, জ্বর আর হবে না। ক্রমে শীত করে, রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছে হয়। সে রৌদ্রে না গিয়া মনকে প্রবোধ দেয় যে শীত বোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার সহিত ইহার সম্পর্ক কি? কিন্তু কোনো প্রবোধ খাটে না। রৌদ্র না পড়িতে পড়িতে জ্বর আসে। সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মা টের পায়। তাহার মন হু হু করে, ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে। বৈকালে ছায়া ঘন হয়। দুর্গার মনে হয় অন্যমনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আয় গল্প করি। একদিন ৮ বছর ঘন বর্ষার রাতে সেও অপু মতলব আটিয়া শেষ রাত্রে পেছনে সেজু ঠাকুরুনদের বাগানে তাল কুড়াইতে গিয়াছিল। হঠাৎ দুর্গার পায়ে পট করিয়া একটা কাঁটা ফুটিয়া গেল। যন্ত্রণে পিছু হটিয়া বাঁ পাখানা যেখানে রাখিল সেখানে বাঁ পায়েও পট করিয়া আরেকটা। সকালবেলা দেখা গেল পাছে রাত্রে উহারা কেহ তাল কুড়িয়া লয়, এজন্য সতু তাল তোলার পথে সোজা করিয়া সারি সারি বেলকাটা পুঁতিয়া রাখিয়াছে। আর একদিন যে আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়া বাঙাল মুসলমান একটা বড় রং চং করা কাজ বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। ওপারে জীবন চৌধুরীর উঠানে সেই খেলা দেখাইতেছিল। দুর্গা পাশেই দাঁড়ায় ছিল। তার পয়সা ছিল না, আর সকলে এক এক পয়সা দিয়া বাক্সে একটা চোঙের মধ্য দিয়া কী সব দেখিতেছিল। বুড়া মুসলমানটি বাক্স বাজিয়া সুর করিয়া বলিতেছিল, তাজ বিবিকা রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো। এক একজনের দেখা শেষ হইলে যেমন সে চোঙ হইতে চোখ সরাইয়া লইতেছিল, অমনি দুর্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতেছিল, কি দেখলি রে ওর মধ্যে, সব সত্যিকারের? ওহ, সে কি অপূর্ব ব্যাপার দেখিয়াছে তাহারা বলিতে পারে না। কি সেসব? সকলের দেখা একে একে হইয়া গেল। দুর্গা চলিয়া যাইতেছিল। বুড়া মুসলমানটি বলল, দেখবে না খুকি? দুর্গা ঘাড় নাড়িয়া বলিল, না, আমার কাছে পয়সা নাই। লোকটি বলল, এসো এসো খুকি, দেখে যাও, পয়সা লাগবে না। দুর্গার একটু লজ্জা হইয়াছিল, মুখে বলিল, না, কিন্তু আগ্রহে কৌতূহলে তাহার বুকের মধ্যে টিপটিপ করিয়া উঠিল। লোকটি বলিল, এসো এসো, দোষ কি, এসো দেখো। দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে আসিয়া দাঁড়াইল বটে, তবু সাহস করিয়া মুখটা চোঙের মধ্যে দিতে পারে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্য দিয়ে তাকাও দেখি খুকি। দুর্গা মাথার উড়ন্ত চুলের গোছা কানের পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরে 10 মিনিটের কথার সে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়? কত সাহেব, মেম, ঘরবাড়ি, যুদ্ধ, সেসব কথা সে বলিতে পারে না। কি জিনিসই সে দেখিয়াছিল। অপুকে দেখাইতে বড় ইচ্ছে করে। দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনোদিন আসে নাই। গল্প ভালো করে শেষ হইতে না হইতে দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না। উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শয়। আজকাল বাবা বাড়ি নাই। অপুকে আর খুঁজিয়া মেলা দায়। বই দপ্তরে ঘুণ ধরিবার জোগাড় হইয়াছে। সকালবেলা সে যে এক পুটুলি কড়ি লইয়া বাহির হয়, আর ফিরে একেবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে ছিকেই উঠলে, এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো এখন তুমি। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে। বইগুলো খুব চারদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের কালিতে দেব। পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়। শুকাইয়া গেলে খয়ের ভেজানো কালি চকচক করে। অপু মহাখুশির সহিত সেদিকে চাহিয়া থাকে, ভাবে, আর একটু খয়ের দেব কাল থেকে। ওহ, কি চকচক করছে দেখো একবার। পানের বাটা হতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা আজ জলজল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাইয়া থাকে। মনে হয়, আচ্ছা, যদি আরেকটু দেই,
একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডেলা ডেলা খয়ের রোজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হয়ে বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি? না, খয়ের নইলে কালি হবে কেন? এসব রাজ্যের ছেলে আর লেখাপড়া করছে না, তাদের শেষের খয়ের রোজ জোগানো রয়েছে যে দোকানে। যা। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরায় ফেলিয়াছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যায়। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটা জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি বা বিশ্বস্ত সেনাপতি জীবনকেতু সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনায় যাহারা বলেন যে গত বৈশাখ মাসে দেখা যাত্রাপালা হইতে এক নামগুলি ছাড়া মূলত কোনো অংশই পৃথক নহে, বা সেই হইতে ইহা হুবহু লওয়া, তাহারা ভুলিয়া যান যে অতীতের কোনো এক নীরব জ্যোৎস্নাময়ী রাত্রিতে নির্জন বাসকক্ষের স্তিমিত দ্বীপসজ্জায় এক প্রাচীন কবির নীলমেঘের মতো দৃশ্যমান ময়ূর নিনাদিত দূর বনভূমির স্বপ্ন যদি কালিদাসকে মুক্তমেঘের ভ্রমণ বর্ণনে অনুপ্রাণিত করিয়া থাকে, তাহা হইলেই বা কি? সে বিস্তৃত শুভযামিনীর বন্দনা মানুষে নিজের অজ্ঞাতসারে হাজার বছর ধরিয়া করিয়া আসিতেছে। আগুন দিয়ে আগুন জ্বালানো যায়, ছাইয়ের ঢিপিতে মশাল গুঁজিয়ে কে কোথায় মশাল জ্বালে? দপ্তরে একখানা বই আছে, বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরনো বই। তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে এখানে আনিয়াছিল। অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে। বইখানিতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়। হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষকপুত্র রস্ক বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজগণিতের চর্চা করিত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোঁতা আল দিয়া অঙ্ক কষিত। মেষপালক ডুবাল ইতস্তত সঞ্চরণশীল মেষদলকে সদৃশ্য বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলায় বসিয়া ভূচিত্র পাঠে মগ্ন থাকিত। সে ওই রকম হইতে চায়। বীজগণিত কী জিনিস? সে বীজগণিত পড়িতে চায় রস্কর মতো। সে এই হাতের লেখা লিখিতে চায় না। ধারাপাত কি শুভঙ্করী এসব তাহার ভালো লাগে না। ওইরকম নির্জন গাছতলায় বনের ছায়া কি বেড়ার ধারে বসিয়া বসিয়া সে ভূচিত্র জিনিসটা কি পাতিয়া পড়িবে, বড় বড় বই পড়িবে, পণ্ডিত হইবে ওই রকম। কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র, কোথায় বা বীজগণিত, কোথায় বা ল্যাটিন ব্যাকরণ? এখানে শুধুই কড়ি কষার আর্জা আর তৃতীয় নামতা। মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই? কয়দিন খুব বর্ষা চলিতেছে। অন্নদা রায়ের চণ্ডীমণ্ডপে সন্ধ্যাবেলায় মজলিস বসে। সেদিন সেখানে নীলকুঠির ভুয়ো গল্প হইতে শুরু হইয়া পুরীর কোন মন্দিরের মাথায় 5 মণ ভারী চুম্বক পাথর বসানো আছে, যাহার আকর্ষণের বলে নিকটবর্তী সমুদ্রগামী জাহাজ প্রায় পথভ্রষ্ট হইয়া আসিয়া তীরবর্তী মগ্ন শৈলে লাগিয়া ভাঙিয়া যায় প্রভৃতি। আরব্য উপন্যাসের গল্পের মতো নানা আজগুবি কাহিনীর বর্ণনা চলিতেছিল। শ্রোতাদের কাহারও উঠিবার ইচ্ছে ছিল না। এরকম আজগুবি গল্প ছাড়িয়া কাহারও বাড়ি যাইতে মন সরিতেছিল না। ভূগোল হইতে শীঘ্রই গল্পের ধারা আসিয়া জ্যোতিষে পৌঁছিল। দীনু চৌধুরী বলিতেছিলেন, ভৃগু সংহিতার মতো অমন বই তো আর নেই। তুমি যাও, শুধু জন্মরাশিটা গিয়ে দিয়ে দাও। তোমার বাবার নাম, কোন কুলে জন্ম, ভূত ভবিষ্যৎ সব বলে দিবে। তুমি মিলিয়ে নাও। গ্রহ রাশিচক্রের যত রকম হয় তা সব দেওয়া আছে কি না, মায় তোমার পূর্বজন্ম পর্যন্ত। সকলে সাগ্রহে শুনিতেছিলেন। কিন্তু রামময় হঠাৎ বাহিরের দিকে চাহিয়া বলিলেন, না, ওঠা যাক, এরপর যাওয়া যাবে না। দেখছো না কাণ্ডখানা? একটা বড় ঝটকা টটকা না হলে বাঁচি। গতিক বড় খারাপ, চলো সব। বৃষ্টির বিরাম নাই, একটু থামে আবার জোরে আসে। বৃষ্টি ছাটে চারিধার ধোঁয়া ধোঁয়া।
হরিহর মোট 5টা টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয় ভাবে আজ ঠিক খরচ আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞেস করবি। অপু বলে, বাহ, আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পুটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে গেল, জিজ্ঞেস করে এসো দেখি পুটিকে, কাল তবে আমাদের খবরের কাগজ কি করে এলো, আমি থাকি নে বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়দের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারের ঘরে চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে রায়দের পশ্চিমের ঘরের কার্নিশে আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কীরকম নল পাচ্ছে দেখেছ, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙ্গুল দিয়া থাকে। বাড়ি ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকাল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচু শাক তুলিয়া রান্নাঘরে দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোথেকে আনলে মা? ও কত? দুর্গা হাসিয়া বলে, কত? তোমার তো বসে বসে সুবিধে, ওই ওদের ডোবার জামতলা থেকে, এই এত 1 হাঁটু জল, যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয় কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো, ভরণ না কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে, তাই বলি যাই নিয়ে। এ সে জিনিস নয়, এ আমার বিয়ের দান, এখন এ জিনিস আর মেলে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ নগদ একটি আধুলি আঁচল হইতে খুলিয়া দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকায়া লয়। কাউকে যেন না প্রকাশ করে, সর্বজয় এ অনুরোধ বারবার করে। 2-1 দিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে 1 হাঁটু জল। দিন রাত শোঁ শোঁ। বাঁশবনে ঝড় বাঁধে, বাঁশের মাথা মাটিতে লুটিয়া পড়ে। আকাশের কোথাও ফাঁক নাই। মাঝে মাঝে আগেকার চেয়ে অন্ধকার করিয়া আসে। কালো কালো মেঘের রাশ হু হু উড়িয়া পূব হইতে পশ্চিমে চলিয়াছে। দূর আকাশের কোথায় যেন দেবাসুরের মহাসংগ্রাম বাঁধিয়াছে। কোন কৌশলী সেনানায়কের চালনায় জলস্থল আকাশ একাকারে ছায়া ফেলিয়া বিরাট দৈত্য সৈন্য, বাহিনীর পর বাহিনী, অক্ষহীনীর পর অক্ষহীনী, অদৃশ্য রথী মহারথীদের নায়কত্বে ঝড়ের বেগে অগ্রসর হইতেছে। প্রজ্বলন্ত অতুগ্র দেববজ্র আগুন উড়াইয়া চোখের নিমিষে বিশাল কৃষ্ণচমুর এদিক ওদিক পর্যন্ত ছিঁড়িয়া ফাড়িয়া এই ছিন্ন ভিন্ন করিয়া দিতেছে। এই আবার কোথাও হইতে রক্তবীজের বংশ করাল কৃষ্ণছায় পৃথিবী অন্তরিক্ষ অন্ধকার করিয়া ঘিরিয়া আসিতেছে। মহাঝড়, দিন রাত শো শো শব্দ। নদীর জল বাড়ে, কত ঘোরদোর কত জায়গায় যে পড়িয়া গেল। নদী নালা জলে ভাসিয়া গিয়াছে। গরু বাছুর গাছের তলে, বাঁশবনে, বাড়ির ছাঁচতলায় অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারা বর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে বলিল, আমাদের বাঁশতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথামুড়ি দিয়ে শুয়েছিল, না উঠিয়া বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নেই, 2খানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি 2টি ভাত খাবো। তার মা বলিল, লক্ষ্মী মানিক আমার ওরকম কি করে, চাল ভাজা মেখে দেবো এখন, রাঁধবো কেমন করে, দেখছিস নে কীরকম শ্যাওটা করেছে, উনুনের মধ্যে 1 উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখায় বলে, এই দেখ, একটা কই মাছ বাঁশতলায় কানে হেঁটে দেখি বেড়াচ্ছে। বন্যার জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে। বরজপোতার ডোবা ভেসে ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কি না, তাই সব উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া উঠে, অবাক হইয়া যায়, বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়, আর আছে?
অপু এখনই বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি। অনেক কষ্টে মা তাহাকে থামায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হয়ে ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ তো, মা কি ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে আছে। দেখতে পেলাম না কীরকম কই মাছ কানে হাঁটে। কাল সকালে দেখব। সকালে জ্বর সেরে যাবে। চারিদিকের বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। দুর্গা যে বিছানা পাতিয়া শুয়ে আছে, তাহারই একপাশে তাহার মা ও অপু বসে। সর্বজয়া ভাবে, আজ যদি এক্ষুনি একখানা পত্র আসে নীরেন বাবাজির, কি জানি তা হতে কি আর পারে না। নীরেন তো পছন্দই করে গিয়েছেন। কি জানি কি হলো অদিষ্টে। না, সেসব কি আর আমার অদিষ্টে হবে? তুমিও যেমন, তা হলে আর ভাবনা ছিল কি। ওদিকে ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সুরিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। হাসিয়া বলে, মা কি সেই শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটাই কেশ? দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর, হ্যাঁ মা তাই, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। কথা বলে সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ের বুকে ছেলের অবোধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে। কি অদিষ্ট যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারি নে। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না, শুধু দুটো ভাত। নিনক কি? আবার ভাবে, এ ভাঙা ঘর, টানাটানি সংসার। অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। তারপর সে বসিয়া বসিয়া গল্প করে। যখন প্রথম সে নিশ্চিন্দিপুরে ঘর করিতে আসিয়াছিল, তখন 1 বছর এরকম অবিশ্রান্ত বর্ষায় নদীর জল এত বাড়িয়েছিল যে ঘাটের পথে মুখুজ্জে বাগানের কাছে বড় বোঝায় নৌকা পর্যন্ত আসিয়াছে। অপু বলে, কত বড় নৌকো মা? মস্ত, এই যে খোট্টাদের চুনের নৌকো, সাজি মাটির নৌকো মাঝে মাঝে আসে, দেখেছিস তো, অত বড়। দুর্গা হঠাৎ জিজ্ঞেস করে, মা তুমি 4 গুছির বিনুনি করতে জানো? অনেক রাত্রে সর্বজয়ের ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা, ও মা, ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠে আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টি শব্দ হইতেছে। ফুটা ছাদ দিয়া ঘরে সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোর জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে তাহার গায়ের কাঁথা ভিজিয়া সপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু উঠ দেখি, বিছানাটা সরিয়ে নেই। ও দুর্গা, শিগগির, একেবারে ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমায়া পড়িলেও সর্বজয়ের ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয় একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। বুকের মধ্যে কেমন যেন করে। ভাবে, সে মানুষেরই বা কি হলো? কোনো পত্র আসে না, টাকা মরুগে ডাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, সব 5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তার পরদিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হয়ে দেখিল বাঁশবনের মধ্যের ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোন। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্য, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দে একটু ধরুক, মোর ছেলেরে সঙ্গে করে এখনই আসবো। এখন নতুন আছে মা ঠাকুরন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এখনই দেখবি। একটু পুরনো, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়ে বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় কি ধান শুকোয় মা ঠাকুরন? খাবার বলে 2টো খানি রেখে দিয়েছি এমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় 8 কাঠা খানেক আজ দিয়ে যাবি।
একটু সরিয়ে আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনাবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, তাই কেউ যদি রাজি হয়, বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হয়ে গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল ধানের চালির ভাত কি আপনারা খেতে পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা। নিমছাল সিদ্ধ দুর্গার খাইতে পারে না, তাহার অসুখ একভাবে আছে, ওষুধ নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নোনতা মুখে বেশ লাগে। সাবুতাই জোটে না, তার বিস্কুট। বৈকালবেলা হয়তো আবার ভয়ানক বৃষ্টি নামিল, বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। ঘোর বর্ষণমুখর নির্জন, জলে থই থই, হুহু পুবে হাওয়া বওয়া, মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। আবার সেরকম কালো কালো পেঁজা তুলোর মতো মেঘ উড়িয়া চলিয়াছে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানালা দিয়া ঠান্ডা হওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড়, গোজা ভাঙা কপাটের আড়ালের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ের ঘুম আসে না, সে বিছানায় উঠিয়া বসে। বাহিরে শুধু একটানা হুসহুস জলের শব্দ। ক্রুদ্ধ দৈত্যের মতো গর্জমান একটানা গোগরবে ঝড়ের দমকা বাড়িতে বাঁধিতেছে। জীর্ণ কোঠাখানা একবারে দমকায় যেন থরথর করিয়া কাঁপে। ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একধারে বাঁশবনের মধ্যে ছোট ছোট ছেলেমেয়ে লইয়া নিঃসহায়। মনে মনে বলে, ঠাকুর, আমি মরি তাতে খেতে নেই, এদের কি করি? এই রাত্রিরে যাই বা কোথায়? মনে মনে বসিয়া বসিয়া ভাবে, আচ্ছা, যদি কোঠা পড়ে, তবে দালানের দেওয়ালটা বোধ হয় আগে পড়বে। যেমন শব্দ হবে অমনি পাঞ্চালার দৌড় দিয়ে এদের টেনে বার করে নেব। সে যেন আর বসে থাকিতে পারে না। কয়দিন সে ওল শাক, কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটাইতেছে। নিজে উপবাসের পর উপবাস দেয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইতেছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন করে। ঝড়ের গো গো শব্দ। অনেক রাত্রে ঝড় বাড়িল। বাহিরে কি ঝটকা আসিল, উপায়? একবার বড় একটা দমকায় ভয় পায় সে ঝড়ের গতিক বুঝিবার জন্য সন্তর্পণে দালানের দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল। বৃষ্টির ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল। হু হু একটানা হাওয়ার শব্দে বৃষ্টিপতনে ঝড়ের শব্দ ঠাকিয়া গিয়াছে। বাহিরে কিছু দেখা যায় না। অন্ধকারে মেঘে, আকাশে বাতাসে গাছপালায় সব একাকার। ঝড় বৃষ্টির শব্দে আর কিছু শোনা যায় না। এই হিংস্র অন্ধকার ও ক্রূর ঝটিকাময়ী রজনীর আত্মা যেন প্রলয়দেবের দূতরূপে ভীম ভৈরব বেগে সৃষ্টি গ্রাস করিতে ছুটি আসিতেছে। অন্ধকারে, রাত্রে, গাছপালায়, আকাশে, মাটিতে তাহার গতিবেগ বাঁধিয়া শব্দ উঠিতেছে। সুইস সুইস সুইস। এই শব্দের প্রথমাংশের দিকে বিশ্বগ্রাসী দূতটা যেন পিছু হটিয়া বল সঞ্চয় করিতেছে, সু। এবং শেষের অংশটায় পৃথিবীর উচ্চ নিচ তাবৎ বায়ুস্তর আলোড়ন মন্থন করিয়া বায়ুস্তরে বিশাল তুফান তুলিয়া তাহার সমস্ত আসুরিকতার বলে সর্বজয়াদের জীর্ণ কোঠাটার পিছনে ধাক্কা দিতেছে। ইস! কোঠা দুলিয়া দুলিয়া উঠিতেছে, আর থাকে না। ইহার মধ্যে যেন কোনো অধীরতা, বিশৃঙ্খলতা, ভ্রমভ্রান্তি নেই, যেন দৃঢ়, অভ্যস্ত, প্রণালীবদ্ধ ভাবের কর্তব্য কার্য। বিশ্বটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূর্ণ করিয়া উড়াইয়া দেওয়ার ভার যে লইয়াছে, যুগে যুগে এরকম কত হাস্যমুখী সৃষ্টিকে বিধ্বস্ত করিয়া অনন্ত আকাশের অন্ধকারে তারাবাজির মতো ছড়াইয়া দিয়ে আসিয়াছে, সে মহাশক্তিমান ধ্বংসদূত, এ তার অভ্যস্ত কার্য। এতে তার অধীরতা, উন্মত্ততা সাজে না। আতঙ্কে সর্বজয়া দৌড় বন্ধ করিয়া দিল। আচ্ছা, যদি এখন একটা কিছু ঘরে ঢোকে, মানুষ কি অন্য কোনো জানোয়ার? চারিদিকে ঘন বাঁশবন, জঙ্গল, লোকজনের বসতি নাই। মা গো, জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতটাইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে, ডাকে, ও অপু, ওর তো জল পড়ছে। অপু ঘুম চোখে জড়িত গলায় কি বলে বোঝা যায় না।
আবার ডাকে, অপু শুনছিস? ও অপু, ওর দেখি। দুর্গাকে বলে, পাশ ফিরে সতো দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসে ঘুম চোখে চারিদিকে যায়, পরে আবার শুয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উকি মারিয়া দেখিল, বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরে দেওয়াল পড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরনো কোঠাটা। কে আছে? কাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখন ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কি দৌড়ে বারবার ধাক্কা শুনিয়া দৌড় খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ? সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদি, একবার বড়ঠাকুরকে ডাকো দেখি, একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো, দুর্গা কেমন করছে। নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হয়ে বলিলেন, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি। তার উপর কাল রাতে কীরকম কাণ্ড তো জানোই। একবার শিগগির বড়ঠাকুরকে। তাহার বিস্ত্রস্ত কেশ ও রাতজাগা রাঙা রাঙা চোখের কেমন দিশেহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। চলো, আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রির মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কি না। দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিলেন। রাত্রের অন্ধকারে সেই দৈত্যটা যেন সারা গ্রামখানা দলিত পিষ্ট মথিত করিয়া দিয়া আকাশপথে অন্তর্হিত হইয়াছে। ভাঙা গাছের ডাল পাতা, চালের খড়, কাঁচা বাঁশ পাতা, বাঁশের কঞ্চিতে পথ ঢাকিয়া দিয়াছে। ঝড়ে বাঁশ নুইয়া পথে আটকায় রহিয়াছে। ফণি বলিল, দেখেছেন বাবা কাণ্ডখানা? সে নবাবগঞ্জের পাকা রাস্তা থেকে বিলিতি চটকা গাছটার পাতা উড়িয়ে এনেছে। নীলমণি মুখুজ্জের ছোট ছেলে একটা মরা চড়ুই পাখি বাঁশ পাতার ভিতর হইতে টানিয়া বাহির করিল। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কী সব বকছিল জ্যাঠামশাই। নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা, জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে, একেবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। নীলমণি বলিলেন, ঘরদোরের অবস্থা তো বড্ড খারাপ। জল পড়ে কাল রাত্রে ভেসে গিয়েছে। তা বৌমা, লজ্জার কারণই বা কি? আমাদের ওখানে না হয় উঠলেই হতো। হরিটারও কাণ্ডজ্ঞান আর হলো না জীবনে। এ অবস্থায় এরকম ঘরদোর সারানোর একটা ব্যবস্থা না করে কি যে করছে তাও জানি নে। চিরকালটা ওর সমান গেল। তার স্ত্রী বলিলেন, ঘর সারাবে কি? খাবার নেই ঘরে, নইলে কি ওরকম আতান্তরে ফেলে কেউ বিদেশে যায়? আহা, রোগা মেয়েটা কাল সারা রাত ভিজেছে, একটু জল গরম করতে দাও। ওই জানলাটা খুলে দাও তো ফণি। একটু বেলা নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপট্টি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবু তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল। আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপট্টি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, শুনছিস? কেমন আছিস? ও দিদি।
দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মিলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি করিয়া কথা বলিতেছে। ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রহিল। দুর্গা চোখ তুলিয়া তাহার দিকে চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে আজ, দেখেছিস দিদি? এখন আমাদের নারকোল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিক্ষণ দুজনে কোনো কথা বলিল না। অনেক দিন পরে রৌদ্র উঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাহিরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কী রে দিদি? পরে সে দিদির মুখের আরও কাছে মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন। তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারা দিন রাত্রি কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেকদিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তার স্ত্রীর উত্তেজিত সুর তার কানে গেল। ও গো, এসো তো একবার এদিকে শিগগির। অপুদের বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে, ও দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা দেখি। ও দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সব সরো দেখি। আহা, কি সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসু সম্পর্কে প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, হোগো, কি হলো? মেয়ে অমন করছে কেন? দুর্গা আর চাহিল না। আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাত ছানিয়ে আসে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত ও গতানুগতিক পথের বহু দূর পারে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। বলিলেন, ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি। খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করে, ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 ঘড়ায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। হরিহর বাড়ির চিঠি পায় নাই। এবার বাড়ি হইতে বাহির হইয়া হরিহর রায় প্রথমে গোয়ারি কৃষ্ণনগর যায়। কাহারোর সঙ্গে তথায় পরিচয় ছিল না। শহর বাজার জায়গা একটা না একটা কিছু উপায় হইবে এই কুহকে পড়িয়াই সে সেখানে গিয়েছিল। গোয়ারিতে কিছুদিন থাকিবার পর সে সন্ধান পাইল যে শহরে উকিলকে জমিদারের বাড়িতে দৈনিক বা মাসিক চুক্তি হিসেবে চণ্ডীপাঠ করিবার কার্য প্রায় জুটিয়া যায়। আশায় আশায় দিন 15 কাটাইয়া বাড়ি হইতে পথ খরচ লইয়া যৎ সামান্য যাহা কিছু আনিয়াছিল ফুরাইয়া ফেলিল। অথচ কোথাও কিছু সুবিধা হয় না। সে পড়িল মহাবিপদে। অপরিচিত স্থান, কেহ একটি পয়সা দেয় সাহায্য করে এমন নাই। খোড়ে বাজারে যে হোটেলটিতে ছিল, পয়সা ফুরাইয়া গেলে সেখান হইতে বাহির হইতে হইল। একজনের নিকট শুনিল স্থানীয় হরিসভায় নবাগত অভাবগ্রস্ত ব্রাহ্মণ পথিককে বিনামূল্যে থাকিতে ও খাইতে দেওয়া হয়। অভাব জানাইয়া হরিসভার একটা কুঠুরির একপাশে থাকিবার স্থান পাইল বটে, কিন্তু সেখানে বড় অসুবিধা। অনেকগুলি নিষ্কর্মা গাঁজাখোর লোক রাত্রিতে সেখানে আড্ডা করে। প্রায় সমস্ত রাত্রি হৈ হৈ করিয়া কাটায়। এমনকি গভীর রাত্রিতে একদিন এমন ধরনের স্ত্রীলোকের যাতায়াত দেখা যাইতে লাগিল, যাহাদের ঠিক হরিমন্দির দর্শন প্রার্থিনী ভদ্রমহিলা বলে মনে হয় না। অতি কষ্টে দিন কাটাইয়া সে শহরের বড় বড় উকিল ও ধনী গৃহস্থের বাড়িতে ঘুরিতে লাগিল। সারাদিন ঘুরিয়া অনেক রাত্রিতে ফিরিয়া একদিন দেখিত তাহার স্থানটিতে তাহারই বিছানাটি টানিয়া লইয়া কে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। হরিহর কয়েকদিন বাহিরের বারান্দায় শুইয়া কাটাইল। প্রায় এরূপ হওয়াতে
ইহা লইয়া গাঁজাখোর সম্প্রদায়ের সহিত তাহার একটু বচসা হইল। পরদিন প্রাতে তাহারা হরিসভায় সেক্রেটারির কাছে গিয়া কি লাগাইল তাহারাই জানে। সেক্রেটারি বাবু নিজ বাড়িতে হরিহরকে ডাকাইয়া পাঠাইলেন ও বলিলেন, তাহাদের হরিসভায় 3 দিনের বেশি থাকিবার নিয়ম নাই, সে যেন অন্যত্র বাসস্থান দেখিয়া লয়। সন্ধ্যার পরে জিনিসপত্র লইয়া হরিহরকে হরিসভার বাড়ি হইতে বাহির হইতে হইল। খোরে নদীর ধারে অল্প একটু নির্জন স্থানে পুটুলিটা নামাইয়া রাখিয়া নদীর জলে হাত মুখ ধুইল। সারাদিন কিছু খাওয়া হয় নাই। সেদিন একটা কাঠের গোলাতে বসিয়া শ্যামা বিষয় গান করিয়াছিল। গোলার অধিকারী 1 টাকা প্রণামী দেয়। সেই টাকাটি হইতে কিছু পয়সা ভাঙাইয়া বাজার হইতে মুড়ি ও দই কিনিয়া আনিল। খাবার গলাতে যেন নামে না। মাত্র 10 দশকের সম্বল রাখিয়া সে বাড়ি হতে বাহির হইয়াছে। অদ্য প্রায় 2 মাসের উপর হইয়া গেল। এ পর্যন্ত একটি পয়সা পাঠাইতে পারে নাই। এতদিন কি করিয়া তাহাদের চলিতেছে? অপু বাড়ি হইতে আসিবার সময় বারবার বলিয়া দিয়েছে তাহার জন্য একখানা পদ্মপুরাণ কিনিয়া লইয়া যাইবার জন্য। ছেলে বই পড়িতে বড় ভালোবাসে। মাঝে মাঝে সে যে বাপের বাক্স দপ্তর হইতে লুকাইয়া বই বাহির করিয়া লইয়া পড়ে তাহা হরিহর বুঝিতে পারে। বাক্সের ভিতর আনাড়ি হাতের হেলা গোছা করা থাকে। কোন বই বাবা বাক্সের কোথায় রাখে ছেলে তাহা জানে না। উল্টাপাল্টা করিয়া সাজাইয়া চুরি ঢাকিবার অক্ষম চেষ্টা করে। হরিহর বাড়ি ফিরিয়া বাক্স খুলিলেই বুঝিতে পারে ছেলের কীর্তি। তাহার বাড়ি হইতে আসিবার পূর্বে হরিহর যুগিপাড়া হইতে একখানা বটতলার পদ্মপুরাণ পড়িবার জন্য লইয়া আসে। অপু বইখানা দখল করিয়া বসিল। রোজ রোজ পড়ে। কুচুনি পাড়ায় শিব ঠাকুরের মাছ ধরিতে যাওয়ার কথাটা পড়িয়া তার ভারী আমোদ। হরিহর বলে, বইখানা দাও বাবা, যাদের বই তারা চাচ্ছে যে। অবশেষে একখানা পদ্মপুরাণ তাহাকে কিনিয়া দিতে হইবে এই শর্তে বাবাকে রাজি করাইয়া তবে সে বই ফেরত দেয়। আসিবার সময় বারবার বলিয়াছে, সেই বই একখানা এনো কিন্তু বাবা, এবার অবশ্যই অবশ্যই। দুর্গার উঁচু নজর নাই। সে বলিয়া দিয়াছে একখানা সবুজ হাওয়াই কাপড় ও 1 পাতা ভালো দেখিয়া আলতা লইয়া যাইবার জন্য। কিন্তু সেসব তো দূরের কথা। কি করিয়া বাড়ির সংসার চলিতেছে সেই না এখন সমস্যা। সন্ধ্যার পর পূর্বপরিচিত কাঠের গোলাটায় গিয়া সে রাত্রির মতো আশ্রয় লইল। ভালো ঘুম হইল না। বিছানায় শুইয়া বাড়িতে কি করিয়া কিছু পাঠায় এই ভাবনায় এপাশ ওপাশ করিতে লাগিল। সকালে উঠিয়া ঘুরিতে ঘুরিতে সে লক্ষ্যহীনভাবে এক স্থানে দাঁড়াইল। রাস্তার ওপারে একটা লাল ইটের লোহার ফটকলা বাড়ি। অনেকক্ষণ চাহিয়া তাহার কেমন মনে হইল এই বাড়িতে গিয়া দুঃখ জানাইলে তাহার একটা উপায় হইবে। কলের পুতুলের মতো সে ফটকের মধ্যে ঢুকিয়া পড়িল। সাজানো বৈঠকখানা, মার্বেল পাথরের ধাপে স্তরে স্তরে বসানো ফুলের টব, পাথরের পুতুল, পাম, দরজায় ঢুকিবার স্থানে পাপোশ পাতা। একজন প্রৌঢ় ভদ্রলোক বৈঠকখানায় খবরের কাগজ পড়িতেছেন। অপরিচিত লোক দেখিয়া কাগজ পাশে রাখিয়া সোজা হইয়া বসিয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি, কি দরকার? হরিহর বিনীতভাবে বলিল, আজ্ঞে আমি ব্রাহ্মণ, সংস্কৃত পড়া আছে, চণ্ডী পাঠটাট করি, তা ভাগবত কি গীতা পাঠ। প্রৌঢ় ভদ্রলোকটি ভালো করিয়া কথা না শুনিয়াই তাহার সময় অত্যন্ত মূল্যবান, বাজে কথা শুনিবার সময় নিতান্ত সংক্ষেপ জানায় দিবার ভাবে বলিলেন, না, এখানেও সব কিছু এখন সুবিধা হবে না, অন্য জায়গায় দেখুন। হরিহর মরিয়াভাবে বলিল, আজ্ঞে নতুন শহরে এসেছি, একেবারে কিছু হাতে নেই, বড় বিপদে পড়েছি, কদিন ধরে কেবলই। প্রৌঢ় লোকটি তাড়াতাড়ি বিদায় করিবার ভঙ্গিতে ঠেস দেওয়ার তাকিয়াটা উঠাইয়া একটা কি তুলিয়া লইয়া হরিহর দিকে হাত বাড়াইয়া বলিলেন, এই নিন, যান, অন্য কিছু হবে টবে না, নিন। সেটা যে শ্রেণীর মুদ্রাই হোক সেটাই অন্য সুরে দিতে আসিলে হরিহর লইতে কিছুমাত্র আপত্তি করিত না। এরূপ সে বহু স্থানে লইয়াছেও। কিন্তু সে বিনীতভাবে বলিল, আজ্ঞে ও আপনি রাখুন, আমি এমনি কারো কাছে নেই নে, আমি শাস্ত্র পাঠটাট করি, তাছাড়া কারোর কাছে। আচ্ছা থাক। একটু শুভযোগ বোধহয় ঘটিয়াছিল। রক্ষিত মহাশয়ের কাঠের গোলাতেই একদিন একটা সন্ধান জুটিল। কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে একজন বর্ধিঞ্চু মহাজন গৃহদেবতার পূজাপাঠ করিবার জন্য একজন ব্রাহ্মণ খুঁজিতেছে, যে বরাবর টিকিয়া থাকিবে। রক্ষিত মহাশয়ের যোগাযোগে অবিলম্বে হরিহর সেখানে গেল।
বাড়ির কর্তাও তাহাকে পছন্দ করিলেন, থাকিবার ঘর দিলেন, আদর আপ্যায়নের কোনো ত্রুটি হইল না। কয়েকদিন কাজ করিবার পরেই পূজা আসিয়া পড়িল। বাড়ি যাইবার সময় বাড়ির কর্তা 10 টাকা প্রণামী ও যাতায়াতের গাড়ি ভাড়া দিলেন। গোয়ারিতে রক্ষিত মহাশয়ের নিকট বিদায় লইতে আসিলে সেখান হইতে 5টি টাকা প্রণামী পাওয়া গেল। আকাশে বাতাসে গরম রৌদ্রের গন্ধ, নীল নির্মেঘ আকাশের দিকে চাহিলে মনে হঠাৎ উল্লাস আসে। বর্ষা শেষের সরস সবুজ লতা পাতায় পথিকের চরণভঙ্গিতে কেমন একটা আনন্দ মাখানো। রেলপথের দুপাশে কাশফুলের ঝাড় গাড়ির বেগে লুটিয়া পড়িতেছে। চলিতে চলিতে কেবলই বাড়ির কথা মনে হয়। একদল শান্তিপুরের ব্যবসায়ী লোক পূজার পূর্বে কাপড়ের গাঁট ক্রয় করিতে কলিকাতায় গিয়াছিল। চুনিঘাটের খেয়া নৌকায় উঠিয়া কলরব করিতেছে। সর্বত্র একটা উৎসবের উল্লাস। রানাঘাটের বাজারে সে স্ত্রী ও পুত্রকন্যার জন্য কাপড় কিনিল। দুর্গা লালপার কাপড় পরিতে ভালোবাসে। তাহার জন্য বাছে একখানা ভালো কাপড়, ভালো দেখে আলতা কয়েক পাতা। অপুর পদ্মপুরাণ অনেক সন্ধান করিয়াও মিলিল না। অবশেষে একখানা সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপখ্যান 6 আনা মূল্যে কিনিয়া লইল। গৃহস্থালীর টুকটাক দু একটা জিনিস সর্বজয়া বলিয়া দিয়াছিল। একটা কাঠের চাকি বেলুনের কথা, তাহাও কিনিল। দেশের স্টেশনে নামিয়া হাঁটিতে হাঁটিতে বৈকালের দিকে সে গ্রামে আসিয়া পৌঁছিল। পথে বড় একটা কাহারও সহিত দেখা হইল না। দেখা হইলেও সে হনহন করিয়া উদ্বিগ্ন চিত্তে কাহারও দিকে বিশেষ লক্ষ্য না করিয়া বাড়ির দিকে চলিল। দরজায় ঠুকিতে ঠুকিতে আপন মনে বলিল, ওহ দেখো কাণ্ডখানা, বাঁশঝাড়টা ঝুঁকে পড়েছে একেবারে পাঁচিলের উপর। ভুবন কাকা কাটবেনও না, মুশকিল হয়েছে। আচ্ছা। পরে সে বাড়ির উঠানে ঠুকিয়া অভ্যেস মতো আগ্রহের সুরে ডাকিল, ও দুর্গা, ও অপু। তাহার গলার স্বর শুনিয়া সর্বজয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। হরিহর হাসিয়া বলিল, বাড়ি সব ভালো? এরা সব কোথায় গেল? বাড়ি নেই বুঝি? সর্বজয়া শান্তভাবে আসিয়া স্বামীর হাত হইতে পুটুলিটা নামাইয়া লইয়া বলিল, এসো, ঘরে এসো। স্ত্রীর অদৃষ্টপূর্ব শান্তভাব হরিহর লক্ষ্য করিলেও তাহার মনে কোনো খটকা হইল না। তাহার কল্পনার স্রোত তখন উদ্দাম বেগে অন্যদিকে ছুটিয়াছে। এখনই ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। দুর্গা আসিয়া হাসি মুখে বলিবে, কি বাবা এর মধ্যে? অমনি ছেলে মেয়ে ছুটিয়া আসিবে। মেয়ের কাপড় ও আলতার পাতা এবং ছেলের সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেতুর উপখ্যান ও টিনের রেলগাড়িটা দেখাইয়া তাহাদের তাক লাগাইয়া দিবে। সে ঘরে ঠুকিতে ঠুকিতে বলিল, বেশ কাঁঠালের চাকি বেলুন এনেছি এবার। পরে কিছু নিরাশা মিশ্রিত সতৃষ্ণ নয়নে চারদিকে চাহিয়া বলিল, কই অপু দুর্গা এরা বুঝি সব বেরিয়েছে? সর্বজয়ার কোনো মতে চাপিতে পারিল না। উচ্ছ্বাসিত কণ্ঠে ফুকারিয়া কাঁদিয়া উঠিল, ওগো দুর্গা কি আর আছে গো? মাঝে আমাদের ফাঁকিতে চলে গিয়েছে গো। এতদিন কোথায় ছিলে? গাঙ্গুলি বাড়ির পূজা অনেক কালের। এ কদিন গ্রামে অতি বড় দরিদ্র অভুক্ত থাকে না। সব বনেদি বন্দোবস্ত। নির্দিষ্ট সময়ে কুমোর আসিয়া প্রতিমা গড়ায়, পটো চালচিত্র করে, মালাকার সাজ জোগায়। বারাসে মধুকালীর দ হইতে বাউরিয়া রাশি রাশি পদ্মফুল তুলিয়া আনে। আশমালির দিনু সানাইদার অন্য অন্য বৎসরের মতো রসুন চৌকি বাজাইতে আসিল। প্রভাতের আকাশ আগমনীর আনন্দস্বর বাজিয়া ওঠে। আসন্ন হেমন্ত ঋতুর স্নেহ অভ্যর্থনা, নবধান্যগুচ্ছের নব আগন্তুক শেফালি দলের হিমালয়ের পার হইতে উড়িয়া আসা পথিক পাখি শ্যামার, নিশির স্নিগ্ধ মৃণাল ফোটা হেমন্ত সন্ধ্যার। নতুন কাপড় পরাইয়া ছেলেকে সঙ্গে লইয়া হরিহর নিমন্ত্রণ খাইতে যায়। একখানা অগোছালো চুলে ঘেরা ছোট মুখের স্বনির্বন্ধ গোপন অনুরোধ দুয়ারের পাশের বাতাসে মিশাইয়া থাকে। হরিহর পথে পা দিয়ে কেমন অন্যমনস্ক হইয়া পড়ে। ছেলেকে বলে, এগিয়ে চলো, অনেক বেলা হয়ে গিয়েছে বাবা। গাঙ্গুলি বাড়ির প্রাঙ্গণ উৎসব বেশে সজ্জিত হাসিমুখ ছেলে মেয়েতে ভরিয়া গিয়াছে। অপু চাহিয়া দেখিল, সতু ও তাহার ভাই কেমন কমলা নেবু রঙের জামা গায়ে দিয়েছে। সবুজ শাড়ি পরিয়া ও দিব্যি চুল বাঁধিয়া রানু দিদিকে যা মানায় আছে। গাঙ্গুলি বাড়ির মেয়ে সুনয়নী খোপা রজনীগন্ধা ফুল গুজিয়া
আর 5-6টি মেয়ের সঙ্গে পূজার দালানে দাঁড়াইয়া খুব গল্প করিতেছে ও হাসিতেছে। সুনয়নী বাদে বাকি মেয়েদের সে চেনে না। বোধহয় অন্য জায়গা হতে উহাদের বাড়ি পূজার সময় আসিয়া থাকিবে। শহরের মেয়ে বোধ হয়, যেমন সাজগোজ তেমন দেখিতে। অপু একদৃষ্টে তাহাদের দিকে চাহিয়া রহিল। ওদিকে কে চেঁচাইয়া বলিতেছে, বড় স্বামীয়ানাটা আনবার ব্যবস্থা এখনো হলো না? বাহ, তোমাদের যা কাজকর্ম! দেখো এখন এরপর মজাটা। তারপর ব্রাহ্মণ খেতে বসবে কি বেলা 5টায়? দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল। শীতকালও শেষ হইতে চলিয়াছে। দুর্গার মৃত্যুর পর হইতে সর্বজয়া অনবরত স্বামীকে এই গ্রাম হইতে উঠিয়া যাইবার তাগিদ দিয়ে আসিতেছিল। হরিহরও নানা স্থানে চেষ্টার কোনো ত্রুটি করে নাই, কিন্তু কোনো স্থানে কোনো সুবিধা হয় নাই। সে আশা সর্বজয়া আজকাল একরূপ ছাড়িয়া দিয়েছে। মধ্যে গত শীতকালে হরিহরের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায়ের বিধবা স্ত্রী এখানে আসিয়াছেন ও নিজেদের ভিটা জঙ্গলাবৃত হইয়া যাওয়াতে ভুবন মুখুজ্জের বাটিতে উঠিয়াছেন। হরিহর নিজের বাটিতে বৌদিদিকে আনাইয়া রাখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল, কিন্তু নীলমণি রায়ের স্ত্রী রাজি হন নাই। এখানে বর্তমানে তাহার সঙ্গে আসিয়াছে মেয়ে অতসী ও ছোট ছেলে সুনীল। বড় ছেলে সুরেশ কলিকাতা স্কুলে পড়ে। গ্রীষ্মের বন্ধের পূর্বে এখানে আসিতে পারিবে না। অতসীর বয়স বছর 14, সুনীলের বয়স 8 বৎসর। সুনীল দেখতে তত ভালো নয়, কিন্তু অতসী বেশ সুশ্রী, তবে খুব সুন্দরী বলা চলে না। তাহা হইলেও বরাবর ইহারা লাহোরে কাটাইয়াছে। নীলমণি রায় সেখানে কমিসারিয়েটে চাকরি করিতেন, সেখানে লালিত পালিত। কাজে পশ্চিম প্রদেশ সুলভ নিটোল স্বাস্থ্য ইহাদের প্রতি অঙ্গে। ইহারা এখানে প্রথম আসিলে সর্বজয়া বড় মানুষ জায়ের সঙ্গে মেশামেশি করিবার চেষ্টা পাইয়াছিল। সুনীলের মা নগদে ও কোম্পানির কাগজে 10,000 টাকার মালিক একথা জানিয়া জায়ের প্রতি সম্ভ্রমে তাহার হৃদয় পূর্ণ হইয়া যায়। গায়ে পড়িয়া আলাপ জমাবার চেষ্টা কম করে নাই, কিন্তু শেষ পর্যন্ত সর্বজয়া নির্বোধ হইলেও বুঝিতে পারিল যে সুনীলের মা তাহাকে ততটা আমল দিতে প্রস্তুত নহেন। তাহার স্বামী চিরকাল বড় চাকরি করিয়া আসিয়াছেন। তিনিও তাহার ছেলে মেয়ে অন্যভাবে জীবনযাপনে অভ্যস্ত। শুরু হইতে তিনি দরিদ্র জ্ঞাতি পরিবার হরিহরের সঙ্গে এমন একটা ব্যবধান রাখিয়া চলিতে লাগিলেন যে সর্বজয়া আপনি হটিয়া আসিতে বাধ্য হইল। কথায়, ব্যবহারে, কাজে, খুঁটিনাটি সব ব্যাপারেই তিনি জানাইয়া দিতে লাগিলেন যে সর্বজয়া কোনো রকমে তাহাদের সঙ্গে সমানে সমানে মিশিবার যোগ্য নহে। তাহাদের কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, চালচলনে এই ভাবটা অনবরত প্রকাশ পায় যে তাহার অবস্থাপন্ন ঘর। ছেলেমেয়ে সর্বদা ফিটফাট সাজিয়া আছে, কাপড় এতটুকু ময়লা হতে পায় না, চুল সর্বদা আঁচড়ানো। অতসীর গলায় হার, হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল। এক প্রস্তুত চা ও খাবার না খায়া সকালে কেউ কোথাও বাহির হয় না। সঙ্গে পশ্চিমা চাকর আছে, সেই সব গৃহকর্ম করে। মোটের উপর সর্ববিষয়েই সর্বজয়াদের দরিদ্র সংসারে চালচলন হইতে ইহাদের ব্যাপারের বহু পার্থক্য। সুনীলের মা নিজের ছেলেকে গ্রামের কোনো ছেলের সঙ্গে বড় একটা মিশতে দেন না। অপুর সঙ্গেও নয়, পাছে পাড়াগাঁয়ের এসব অশিক্ষিত অসভ্য ছেলেপিলেদের দলে মিশিয়া তাহার ছেলে মেয়ে খারাপ হইয়া যায়। তিনি এ গ্রামে বাস করিবার জন্য আসেন নাই, জরিপের সময় নিজেদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতে আসাই তাহার উদ্দেশ্য। ভুবন মুখুজ্জেরা ইহাদের কিছু জমা রাখেন, সেই খাতিরে পশ্চিম কোঠায় 2খানা ঘর ইহাদের জন্য ছাড়িয়া দিয়েছেন। রান্নাবান্না খাওয়া দাওয়া ইহাদের পৃথক হয়। ভুবন মুখুজ্জেদের সঙ্গে ব্যবহারে সুনীলের মায়ের কোনো পার্থক্য দৃষ্ট হয় না, কারণ ভুবন মুখুজ্জের পয়সা আছে, কিন্তু সর্বজয়াকে তিনি একেবারে মানুষের মধ্যেই গণ্য করেন না। দোলের সময় নীলমণি রায়ের বড় ছেলে সুরেশ কলিকাতা হইতে আসিয়া প্রায় 10 দিন বাড়ি রহিল। সুরেশ অপুরই বয়সী, ইংরেজি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে। দেখিতে খুব ফর্সা নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। নিয়মিত ব্যায়াম করে বলিয়া শরীর বেশ বলিষ্ঠ, স্বাস্থ্যবান। অপুর অপেক্ষা 1 বছর মাত্র বয়স বেশি হইলেও আকৃতি ও গঠনে 15-16 বছরের ছেলের মতো দেখায়। সুরেশও এপাড়া ছেলের সঙ্গে বড় একটা মেশে না। ও পাড়ায় গাঙ্গুলি বাড়ির রামনাথ গাঙ্গুলির ছেলে তাহার সহপাঠী। গাঙ্গুলি বাড়ির রামনবমী দোলের খুব উৎসব হয়, সেই উপলক্ষে সেও মামার বাড়ি বেড়াইতে আসিয়াছে। সুরেশ অধিকাংশ সময় সেখানেই কাটায়।
গায়ের অন্য কোনো ছেলে মিশিবার যোগ্য বলিয়া সেও বোধহয় বিবেচনা করে না। যে পৌরভিটাটা জঙ্গলাবৃত হইয়া বাড়ির পাশে পড়িয়া থাকিত, সে জ্ঞান হয়ে অবধি দেখিতেছে সেই ভিটার লোক ইহারা। সে হিসেবে ইহাদিগের প্রতি অপুর একটা বিচিত্র আকর্ষণ। তাহার সমবয়সী সুরেশ কলিকাতায় পড়ে। ছুটিতে বাড়ি আসিলে তাহার সহিত আলাপ করিবার জন্য অনেক দিন হইতে সে প্রতীক্ষায় ছিল, কিন্তু সুরেশ আসিয়া তাহার সহিত তেমন মিশিল না। তাছাড়া সুরেশের চালচলন, কথাবার্তার ধরন এমনি যে সে যেন প্রতিপদে দেখাইতে চায় গ্রামের ছেলেদের চেয়ে সে অনেক বেশি উঁচু। সমবয়সী হইলেও মুখচোরা অপু তাহাতে আরও ভয় পাইয়া কাছে ঘেঁষে না। অপু এখনও পর্যন্ত কোনো স্কুলে যায় নাই। সুরেশ তাহাকে লেখাপড়ার কথা জিজ্ঞাসা করিলে সে বলিয়াছে, আমি বাড়িতে বাবার কাছে পড়ি। দোলের দিন গাঙ্গুলিদের পুকুরে বাঁধা ঘাটে জলপাই তলায় বসিয়া সুরেশ গ্রামের ছেলেদিগকে দিঘিজয়ী নৈয়ায়িক পণ্ডিতের ভঙ্গিতে এ প্রশ্ন ও প্রশ্ন করিতেছিল। অপুকে বলিল, বলো তো, ইন্ডিয়ার বাউন্ডারি কি, জিওগ্রাফি জানো? অপু বলিতে পারে নাই। সুরেশ আবার জিজ্ঞাসা করিল, অঙ্ক কি কষেছ? ডেসিমল ফ্র্যাকশন কষতে পারো? অপু অত শত জানে না। না জানুক, তাহা সেই টিনের বাক্সটিতে বুঝি কম বই আছে? একখানা নিত্যকর্ম পদ্ধতি, একখানা পুরানো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া বীরঙ্গনা কাব্য একখানা, মায়ের সেই মহাভারত, এই সব। সে ওইসব বই পড়িয়াছে। অনেকবার পড়া হইয়া গেলেও আবার পড়ে। তাহার বাবা প্রায় এখান ওখান হইতে চাহিয়া চিন্তিয়া বই আনিয়া দেয়। ছেলে খুব লেখাপড়া শিখিবে, পণ্ডিত হইবে, তাকে মানুষ করিয়া তুলিতে হইবে, এ বিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা। কিন্তু তাহার পয়সা নাই। দূরের স্কুলের বোর্ডিংয়ে রাখিয়া দেবার মতো সঙ্গতির একান্ত অভাব। নিজেও খুব বেশি পড়ালেখা জানে না। তবু যতক্ষণ সে বাড়ি থাকে নিজের কাছে বসাইয়া ছেলেকে এটা ওটা পড়ায়, নানা গল্প করে। ছেলেকে অঙ্ক শিখাবার জন্য নিজে একখানা শুভঙ্করী সাহায্যে বাল্যের অধীত বিস্তৃত বিদ্যা পুনরায় ঝালাইয়া তুলিয়া তবে ছেলেকে অঙ্ক কষায়। যাহাতে মনে করে ছেলের জ্ঞান হইবে, সেইটাই হয় ছেলেকে পড়িতে দেয়, নতুবা পড়িয়া শোনায়। সে বহুদিন হইতে বঙ্গবাসী গ্রাহক। অনেক দিনের পুরনো বঙ্গবাসী তাহাদের ঘরে জমা আছে। ছেলে বড় হইলে পড়িবে, এজন্য হরিহর সেগুলিকে সযত্নে বান্ডিল বাঁধিয়া তুলিয়া রাখিয়া দিয়েছিল। এখন সেগুলি কাজে লাগিতেছে। মূল্য দিতে না পারায় নতুন কাগজ আর তাহাদের আসে না। কাগজওয়ালারা কাগজ দেওয়া বন্ধ করিয়া দিয়াছে। ছেলে যে এই বঙ্গবাসী কাগজখানার জন্য কিরূপ পাগল, শনিবার দিনটা সকালবেলা খেলাধুলা ফেলিয়া কেমন করিয়া সে যে ভুবন মুখুজ্জের চণ্ডীমণ্ডপে ডাক বাক্সটার কাছে পিয়নের প্রত্যাশায় হাঁ করিয়া বসিয়া থাকে, হরিহর তাহা খুব জানে বলিয়াই ছেলের এত আদরের জিনিসটা জোগাইতে না পারিয়া তার বুকের ভিতর বেদনায় টনটন করে। অপু তবু পুরাতন বঙ্গবাসী পড়িয়া অনেক গল্প শিখিয়াছে। পটুর কাছে বলে, লিউকা ও রাফেল মার্টিনিক দ্বীপের অগ্নুৎপাত, সোনাকোড়া জাদুকরের গল্প, আরও কত কথা। কিন্তু স্কুলে লেখাপড়া তাহার কিছুই হয় না। মোটে ভাগ পর্যন্ত অঙ্ক জানে, ইতিহাস নয়, ব্যাকরণ নয়, জ্যামিতি পরিমিতির নামও শোনে নাই। ইংরেজি তোর ফার্স্ট বুকের গোড়ার পাতা। ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে তাহার মায়ের একটু অন্যরূপ ধারণা। সর্বজয়া পাড়াগাঁয়ের মেয়ে, ছেলে স্কুলে পড়িয়া মানুষ হইবে এ উচ্চ আশা তাহার নাই। তাহার পরিচিত মহলে কেউ কখন স্কুলের মুখ দেখে নাই। তাহাতে যেসব শিষ্যবাড়ি আছে, ছেলে আর কিছুদিন পরে সেসব ঘরে যাতায়াত করিবে, সেগুলি বজায় রাখিবে, ইহাই তাহার বড় আশা। আরও একটা আশা সর্বজয়া রাখে। গ্রামের পুরোহিত দিনু ভট্টাচার্য বৃদ্ধ হইয়াছে, ছেলেরাও কেহ উপযুক্ত নয়। রানীর মা, গোকুলের বউ, গাঙ্গুলি বাড়ির বড় বধূ সকলে মত প্রকাশ করিয়াছেন যে তাহারা ইহার পর অপুকে দিয়া কাজকর্ম করাইবেন। দিনু ভট্টাচার্যের অবর্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভোম্বলের পরিবর্তে নিষ্পাপ সরল সুশ্রেয় ছেলেটি গ্রামের মনসা পূজায়, লক্ষ্মী পূজায় তাহাদের আয়োজনের সঙ্গী হইয়া থাকিবে। গ্রামের মেয়েরা এ যায়, অপুকে সকলেই ভালোবাসে। ঘাটে পথে প্রতিবেশিনীদের মুখে এই ইচ্ছা প্রকাশ করিতে সর্বজয়া অনেকবার শুনিয়াছে, এবং এটাই বর্তমানে তাহার সবচেয়ে উচ্চ আশা। সে গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বধূ, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা নাই। এই যদি ঘটে
তাহা হইলে শেষ রাত্রের স্বপ্নকে সে হাতের মুঠোয় পায়। একদিন এ কথা ভুবন মুখুজ্জের বাড়িতে উঠিয়াছিল। দুপুরের পর সেখানে তাসের আড্ডায় পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। সর্বজয়া সকলের মন জোগাবার ভাবে বলিল, এই বড় খুড়ি আছেন, ঠাকুরমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামনের ফাগুনে পৈতেটা দিয়ে নিয়ে গায়ের পুজোটাতে হাত দিতে পারে। ওর আমার তাহলে ভাবনা কি, 8-10 ঘর শিষ্যবাড়ি আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছায় গাঙ্গুলি বাড়ির পুজোটা বাঁধা হয়ে যায় তাহলেই। সুনীলের মা মুখ টিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হলে আইন পড়িয়া তাহার জ্যাঠতুতো ভাই পাটনার বড় উকিল, তাহার কাছে আসিয়া ওকালতি করিবে। সুরেশের সে মামা নিঃসন্তান, অথচ খুব পয়সাওয়ালা উকিল। এখন হইতে তাহাদের ইচ্ছা যে সুরেশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান। কিন্তু সুনীলের মা পরের বাড়ি ছেলে রাখিতে যাইবেন কেন ইত্যাদি সংবাদ নির্বোধ সর্বজয়ার মতো হাও হাও না বকিয়াও ইতিপূর্বে মাঝে মিশালে কথাবার্তার ফাঁকে তিনি সকলকে বুঝিয়া দিয়াছেন। ভুবন মুখুজ্জের বাড়ির বাহিরে আসিয়া সর্বজয়া ছেলেকে বলিল, শোন একটা কথা। পরে চুপি চুপি বলিল, তোর জেঠিমার কাছে গিয়ে বলিস না যে, জেঠিমা আমার জুতো নেই, আমায় একজোড়া জুতো দাও না কিনে। অপু বলিল, কেন মা? বলিস না, বড়লোক ওরা, চাইলে হয়তো ভালো একজোড়া জুতো দেবে। এখন দেখিস নি যেমন ওই সুরেশের পায়ে আছে, তোর পায়ে ওরকমই লাল জুতো বেশ মানায়। অপু লাজুক মুখে বলিল, আমার বড় লজ্জা করে, আমি বলতে পারবো না, কি হয়তো ভাববে আমি। সর্বজয়া বলিল, তাই এতে আবার লজ্জা কি? আপনার জন, বলিস না, তাতে কি? আমি বলতে পারবো না মা, আমি কথা বলতে পারিনি জেঠিমার সামনে। সর্বজয়া রাগ করে বলিল, তা পারবে কেন? তোমার যত বৃদ্ধি সব ঘরের কোণে, খালি পায়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছ, আজ 2 বছর পায়ে নেই জুতো, সে ভালো। বড়লোক চাইলে হয়তো দিয়ে দিত কিনে, তা তোমার মুখ দিয়ে বাক্যি বেরোবে না, মুখ চোরা রাজা। পূর্ণিমার দিন রানীদের বাড়ি সত্যনারায়ণের পূজার প্রসাদ আনিতে অপু সেখানে গেল। রানী তাহাকে ডাক দিয়া হাসি মুখে বলিল, আমাদের বাড়ি তো আগে আগে কত আসতিস, আজকাল আসিস না কেন রে? কেন আসবো না রানুদি, আসি তো। রানু অভিমানের সুরে বলিল, হ্যাঁ আসিস, ছাই আসিস, আমি তোর কথা কত ভাবি, তুই ভাবিস না আমার আর আমাদের কথা? না বই কি, বারে মাকে জিজ্ঞেস করে দেখো দেখি। এছাড়া অন্য কোনো সন্তোষজনক কৈফিয়ত তাহার জোগাইল না। রানী তাহাকে সেখানে দাঁড় করায় রাখিয়া নিজে গিয়ে তাহার জন্য ফল প্রসাদ ও সন্দেশ লইয়া আসিয়া হাতে দিল। হাসিয়া বলিল, থালা শুদ্ধ নিয়ে যা, আমি কাল গিয়ে খুড়িমার কাছ থেকে নিয়ে আসব। রানীর মুখের হাসিতে তাহার উপর একটা পরম নির্ভরতার ভাব আসিল অপুর। রানুদি কি সুন্দর দেখিতে হয়েছে আজকাল! রানুদির মতো সুন্দরী এ পর্যন্ত অন্য কোনো মেয়ে সে দেখে নাই। অতসিদ্ধি সর্বদা বেশ ফিটফাট থাকে বটে, কিন্তু দেখিতে রানুদির কাছে লাগে না। তাছাড়া অপু জানে এই গ্রামের মেয়েদের মধ্যে রানুদির মতো মন কোনো মেয়েরই নয়। দিদির পরে যদি সে কাহাকেও ভালোবাসে তো সে রানুদি। রানুদিও যে তাহার দিকে টানে তাহা কি আর অপু জানে না? সে থালা তুলিয়া চলিয়া যাইবার সময় একটু ইতস্তত করিয়া বলিল, রানুদি, তোমাদের এই পশ্চিমের ঘরের আলমারিতে যে বইগুলো আছে শুধু তা পড়তে দেয় না, একখানা দেবে পড়তে? পড়েই দিয়ে যাব। রানী বলিল, কোন বই আমি তো জানি নে, দাঁড়া আমি দেখছি। সতু প্রথমে কিছুতেই রাজি হয় না, অবশেষে বলিল, আচ্ছা পড়তে দেই, যদি এক কাজ করিস। আমাদের মাঠের পুকুরে রোজ মাছ চুরি যাচ্ছে, জ্যাঠামশাই আমাকে বলেছে সেখানে গিয়ে দুপুরবেলা চৌকি দিতে। আমার সেখানে একা একা ভালো লাগে না, তুই যদি যাস আমার বদলে তবে বই পড়তে দেব। রানী প্রতিবাদ করিয়া বলিল, বেশ তো, ও ছেলে মানুষ, সে বনের মধ্যে বসে মাছ চৌকি দেবে বই কি? তুমি বুড়ো ছেলে পারো না, আর ও যাবে? যাও, তোমার বই দিতে হবে না, আমি বাবার কাছে চেয়ে দেব। অপু কিন্তু রাজি হইল। রানীর বাবা ভুবন মুখুজ্জে বিদেশে থাকেন, তাহার আসিবার অনেক দেরি, অথচ এই বইগুলির উপর তাহার বড় লোভ। এগুলি পরিবার লোভে সে কতদিন লুব্ধ চিত্তে সতুদের পশ্চিমের ঘরটায় যাতায়াত করিয়াছে। 2-1খানে একটু আধটু পড়িয়াছেও, কিন্তু সতু নিজে তো পড়েই না, তাহাকেও পড়িতে দেয় না।
নায়কের ঠিক সংকটময় মুহূর্তটিতেই হাত হইতে বই কাড়িয়া লইয়া বলে, রেখে দে অপু, এসব ছোট কাকার বই, ছিঁড়ে যাবে, দে। অপু হাতে স্বর্গ পাইয়া গেল। প্রতিদিন দুপুরবেলা আলমারি হইতে বাছিয়া এক একখানি করিয়া বই সতুর নিকট হইতে চাহিয়া লইয়া যায় ও বাঁশবনে ছায় কতগুলো শেওড়া গাছের কাঁচা ডাল পাতিয়া তাহার উপর উপর হইয়া শুইয়া এক মনে পড়ে। বই অনেক আছে, প্রণয় প্রতিমা, সরোজ সরোজিনী, কুসুম কুমারী, সচিত্র যৌবনে যোগিনী নাটক, দস্যু দুহিতা, প্রেম পরিণাম বা অমৃত গরল, গোপেশ্বরের গুপ্তকথা, সে কত নাম করিবে। এক একখানি করিয়া সে ধরে, শেষ না করে আর ছাড়িতে পারে না। চোখ টাটায় ওঠে, রগ টিপ টিপ করে। পুকুর ধারের নির্জন বাঁশবনের ছায়া ইতিমধ্যে কখন দীর্ঘ হইয়া মজা পুকুরটার পাটা শ্যাওলার দামে নামিয়ে আসে তাহার খেয়ালই থাকে না কোন দিক দিয়া বেলা গেল। কি গল্প! সরোজিনীকে সঙ্গে লইয়া সরোজ নৌকা যোগে মুর্শিদাবাদ যাইতেছেন। পথে নবাবের লোকে নৌকা লুটিয়া তাহাদের বন্দি করিল। নবাবের হুকুমে সরোজের হইয়া গেল প্রাণদণ্ড। সরোজিনীকে একটা অন্ধকার ঘরে চাবিতালা বন্ধ করিয়া রাখিয়া দিল। গভীর রাত্রে কক্ষের দরজা খুলিয়া গেল। নবাব মত্ত অবস্থায় কক্ষে প্রবেশ করিয়া বলিলেন, সুন্দরী, আমার হুকুমে সরোজ মরিয়াছে। আর কেন? ইত্যাদি। সরোজিনী সদর্পে ঘাড় বাঁকাইয়া বলিলেন, ওরে পিশাচ, রাজপুত রমণীকে তুই এখনও চিনিস নাই, এ দেহে প্রাণ থাকিতে, ইত্যাদি। এমন সময় কাহার ভীম পদাঘাতে কারাগারে জানালা ভাঙিয়া গেল। নবাব চমকিয়া উঠিয়া দেখিলেন একজন জটাজুটধারী তেজপুঞ্জ কলেবর সন্ন্যাসী, সঙ্গে যমদূতের মতো বলিষ্ঠ 4-5 জন লোক। সন্ন্যাসী রসু কষায়িত নয়নে নবাবের দিকে চাহিয়া বলিলেন, নরাধম, রক্ষক হয়ে ভক্ষক। পরে সরোজিনীর দিকে চাহিয়া বলিলেন, মা, আমি তোমার স্বামীর গুরু, যোগানন্দ স্বামী। তোমার স্বামীর প্রাণহানি হয় নাই, আমার কমণ্ডলুর জলে পুনর্জীবন লাভ করিয়াছে। এখন তুমি চলো মা আমার আশ্রমে, বৎস সরোজ তোমার অপেক্ষা করিয়া আছে। গ্রন্থাকারের লিপি কৌশল সুন্দর। সরোজের এই বিস্ময়জনক পুনরুজ্জীবন আরও বিশদভাবে ফুটাইবার জন্য তিনি পরবর্তী অধ্যায়ের প্রতি পাঠকের কৌতূহল উদ্দীপ্ত করিয়া বলিতেছেন, এবার চলো পাঠক, আমরা দেখি বদ্ধভূমিতে সরোজের প্রাণদণ্ড হইবার পর কি উপায়ে তাহার পুনর্জীবন লাভ সম্ভব হইল, ইত্যাদি। এক একটি অধ্যায় শেষ করিয়া অপুর চোখ ঝাপসা হইয়া আসে, গলায় কি যেন আটকায়া যায়। আকাশের দিকে চাহিয়া সে 2-1 মিনিট কি ভাবে। আনন্দে, বিস্ময়ে, উত্তেজনায় তাহার 2 কান দিয়া যেন আগুন বাহির হইতে থাকে। রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী অধ্যায়ে মন দেয়। সন্ধ্যা হইয়া যায়, চারিধারে ছায়া দীর্ঘ হইয়া আসে। মাথার উপর বাঁশ ঝাড়ে কত কি পাখির ডাক শুরু হয়। উঠি উঠি করিয়াও বইয়ের পাতার 1 ইঞ্চি উপরে চোখ রাখিয়া পড়িতে থাকে, যতক্ষণ অক্ষর দেখা যায়। এরকম বই তো সে কখনো পড়ে নাই। কোথায় লাগে সীতার বনবাস আর ডুবালের গল্প। বাড়ি আসলে তাহার মা বকে, এমন হাবলা ছিলেও তুই, পরের মা চৌকি দিস গিয়ে সেই একলা বনের মধ্যে বসে একখানা বই পড়বার লোভে। আচ্ছা, পোকা পেয়েছে তোকে। কিন্তু বকে উপর লাভ যেদিক দিয়ে আসে তাহার মায়ের সেদিক সম্বন্ধে কোনো ধারণাই নাই। আজকাল সে 2খানা বই পাইয়াছে, মহারাষ্ট্র জীবন প্রভাত ও রাজপুত জীবন সন্ধ্যা। উই ঢিবি বই জীবনের প্রেক্ষাপটে নিস্তব্ধ দুপুরের মায়ের দৃশ্যের পর দৃশ্য পরিবর্তিত হইয়া চলে। জেলেখা নদীর উপর বসিয়া আহত নরানের শুশ্রূষা করিতেছে। আওরঙ্গজেবের দরবারে নিজেকে 5,000 মন সর্দারের মধ্যে স্থান পাইতে দেখিয়া শিবাজির আগে ফুলিয়া ভাবিতেছেন, শিবাজি 5,000? একবার পুনায় যাও তো, শিবাজি ফৌজে কত 5,000 মন সর্দার আছে গণিয়া আসিবে। রাজাবাড়ার মরু পর্বতে, দিল্লি আগ্রার রংমহলে, শীষমহলে ওড়না পেশোয়াজ পরা সুন্দরী দলের সঙ্গে তাহার সারা দিনমান কাটে। এ কোন জগৎ, যেখানে শুধু জ্যোৎস্না, তলোয়ার খেলা, সুন্দর মুখের বন্ধুত্ব, আহেরিয়া উৎসবে দীর্ঘ বর্ষা হাতে ঘোড়ায় চড়িয়া ঊষর উপত্যকা ও ভুট্টাক্ষেত্র পার হইয়া ছোটা। বীরের যাহা সাধ্য, রাজপুতের যাহা সাধ্য, মানুষের যাহা সাধ্য, প্রতাপ সিংহ তাহা করিয়াছিলেন। হলদিঘাটের পার্বত্য বর্তের প্রতি পাষাণ ফলকে তাহার কাহিনী লেখা আছে। দেওয়ারের রণক্ষেত্রের 12 সহস্র রাজপুতের হৃদয় রক্তে তাহার কাহিনী অক্ষয় মহিমায় লেখা আছে।
বহুদিন পরেও প্রাচীন যোদ্রীগণ শীতের রাত্রিতে অগ্নিকুণ্ডের পার্শ্বে বসিয়া পত্রপত্রিগণের নিকট হলদিঘাটের অদ্ভুত বীরত্বের কথা বলিত। অদৃশ্য হস্ত নিক্ষিপ্ত একটি বর্ষা আসিল। অপুয়ে গ্রামের চিরশ্যাম বনভূমির ছায়ায় লতাপাতার নিবিড়তায় ভিজামাটির গন্ধে মানুষ হয়েছে। তবু সে জানে রাজপুতানার ভিল প্রদেশের বা আরাবল্লী মেবারের প্রত্যেকটি স্থান নাহারা মগ্রর অপূর্ব বন্য সৌন্দর্য সে ভালো করিয়া চেনে। পর্বত হইতে অবতরণশীল শস্ত্রপাণি তেজসিংহের মূর্তি কি সুন্দর মনে হয়। সেই চপ্পন প্রদেশে অনেকদিন অবধি সেই ভিল গ্রামের নির্জন কন্দরে ও উন্নত শিখরে রজনী দ্বিপ্রহরের সময় একটি রমণী কণ্ঠনিঃসৃত গীত শ্রুত হইত। অতি প্রত্যুষে নির্জন প্রান্তরে পথিকগণ কখনো কখনো একটি রমণীর পাণ্ডুর মুখ ও চঞ্চল নয়ন দেখিতে পাইত। লোকে বলিত কোনো বিশ্রামশূন্য উদ্বিগ্ন বনদেবী হইবে। সেই গানের অস্পষ্ট করুণ মূর্ছনা যেন অপুর কানে বাঁশবাগানের পিছন হইতে ভাসিয়া আসে। কমলমীর, সূর্যগড়ের যুদ্ধ, সেনাপতি শাহবাজ খাঁ, সুন্দরী নূরজাহান, পুষ্পকুমারী, বন্য ভিল প্রদেশ, বীর বালক চন্দন সিংহ, দূর সুদূর কল্পনা, তবু কত নিকট, কত বাস্তব মনে হয়। রাজপাড়ার মরুভূমি আর নীল আরাবল্লীর উন্নত পর্বতের শিখরে শিখরে চেনার বৃক্ষে ফুল ফুটিয়া ঝরিয়া পড়িয়াছে। দেবী মীবাললক্ষ্মীর অলক্ত রক্তপদচিহ্ন আঁকা রহিয়াছে বুনাস ও বড়ি নদীর তটভূমির শিলাখণ্ডে। ঝর্নার উপলরাশির উপরে, বাজরা ও জওয়ার ক্ষেত ও মৌল বনে। চিতর রক্ষা হইল না। রানা অমরসিংহ বাদশাহের সম্মান গ্রহণ করিলেন। সর্বহারা পিতা প্রতাপ সিংহ, যিনি 25 বছর ধরিয়া বনে পর্বতে ভিলের পাল লইয়া যুদ্ধ করিয়াছিলেন, তিনি ব্যথাক্ষুব্ধ চিত্তে কোথা হইতে দেখিয়াছিলেন এসব। তপ্ত চোখের জলে পুকুর, উইঢিবি, বৈচি বন, বাঁশবাগান সব ঝাপসা হইয়া আসে।